আবারও একটা অভিযোগ, আবারও শ্লীলতাহানি এবং আবারও আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সেই অভিযোগ সামনে উঠে এসেছে। এবার প্রথমেই কয়েকটা যে বোকা বোকা যুক্তি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেগুলোর কথায় আসি। অনেকেই বলছেন যে একজন রাজ্যপাল সত্তরোর্ধ্ব যার বয়স, তিনি কি এরকম একটা কাজ করতে পারেন? তিনি এই কাজ করতে অপারগ। দেখুন, এর আগে আমি যে পর্বটা করেছিলাম সেখানে বেশ কিছু উদাহরণের কথা আপনারাই তুলে ধরেছিলেন, তাহলে সেই তুলনাগুলো টানতে হয়। অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এনডি তিওয়ারির বিরুদ্ধে যখন এইরকম অভিযোগ উঠেছিল, শ্লীলতাহানির থেকেও ঘৃণ্য অপরাধের অভিযোগ উঠেছিল, তখন তার বয়স প্রায় ৮০-র ঘরে ছিল এবং তিনি ইস্তফা দিয়েছিলেন। তারপরে মেঘালয়ের রাজ্যপাল ভি ষণমুগানাথনের বিরুদ্ধে যখন এইরকম একটা অভিযোগ উঠেছিল এবং তিনি ইস্তফা দিয়েছিলেন, তার বয়সও ছিল ৭০-এর ঘরে। অতএব বয়স বা পদমর্যাদা কোনোটাই কিন্তু আটকাতে পারে না। কিন্তু এখানে যেটা প্রশ্ন হওয়া উচিত সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস এইরকম একটা কাজ কি করেছেন না করেননি? শ্লীলতাহানি হয়েছে না হয়নি? এর সপক্ষে কি যুক্তি রয়েছে বা বিপক্ষে কি যুক্তি রয়েছে? এবং এটাকে নিয়ে যে রাজনীতি করা হচ্ছে সেটা না করে যারা অভিযোগ করছেন তারা আদালতের দ্বারস্থ কেন হচ্ছেন না বা যাওয়ার কথা কেন চিন্তাভাবনা করছেন না? যাই হোক, প্রথমেই নতুন যে অভিযোগটা এসেছে সেটার কথায় আসি। এর আগেরটা আপনারা জানেন, রাজভবনের একজন অস্থায়ী কর্মচারী মহিলা, তিনি অভিযোগ করেছিলেন যে রাজ্যপাল দুবার শ্লীলতাহানি করেছেন তার, এবং তিনি পুলিশের দ্বারস্থ হয়ে গোটাটা জানিয়েছিলেন। এইবার যে আরেকটা অভিযোগের কথা উঠে আসছে, জানা যাচ্ছে এটা 2023-এর ঘটনা। একজন বেশ নামকরা ওড়িশি নৃত্যশিল্পী, তিনি এই অভিযোগটা করেছিলেন। তার দাবি ছিল যে একটা প্রোগ্রামের কথা বলে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয়, একটা 5 স্টার হোটেলে তাকে রাখা হয়েছিল এবং সেখানেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তাকে যৌন হেনস্থা করেছেন, এই অভিযোগ তিনি করেছিলেন। এই নৃত্যশিল্পী শুধুমাত্র পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন তাই নয়, গত বছর জুন মাসের ঘটনা এটা, তিনি নবান্নেরও দ্বারস্থ হয়েছিলেন এবং জানা যায় নবান্নের তরফ থেকে রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে প্রাথমিক তদন্ত করার। এইখানে সময়টা কিন্তু মনে রাখবেন, কারণ সময়টা একটু পরে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে উঠে আসবে যে নবান্নের তরফ থেকে কখন রাজ্য পুলিশকে এই প্রাথমিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে রাজভবনের অস্থায়ী কর্মচারী মহিলা যখন এই অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে তুলে এনেছিলেন, সেই নিয়ে যখন রাজনৈতিক চর্চা হতে শুরু করে, রাজ্যপাল এর পরিপ্রেক্ষিতে বলেছিলেন যে আমাকে নিয়ে নোংরা রাজনীতি হচ্ছে, আমি মুখ্যমন্ত্রীর এই দিদিগিরি কিছুতেই সহ্য করব না। আপনারা জানেন, এর উল্টো দিকে আবার যিনি অভিযোগ করেছিলেন তার পরিবারের সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের কি যোগ রয়েছে সেই তথ্য তুলে এনেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। জানা গিয়েছিল যে এই মহিলার মা তৃণমূল কংগ্রেসের হয়ে একটি নির্বাচন লড়েছিলেন, কিন্তু সেখানে তিনি সিপিআইএম প্রার্থীর কাছে হেরে যান। যদিও এরপরে এই মহিলার পরিবারের তরফ থেকে কেউ সক্রিয় রাজনীতি করেছেন এরকম কোনো উদাহরণ আর পাওয়া যায়নি, কিন্তু অবশ্যই সেই তৃণমূল যোগের কথা তুলে আনা হয়েছিল। তারপর রাজভবনের তরফ থেকে বলা হয় যে ওই নির্দিষ্ট দিনের ফুটেজ তারা দেখাবেন, পুলিশকে তারা দেখাবেন না, প্রশাসনকে দেখাবেন না, কিন্তু সাধারণ মানুষ যারা দেখতে চান তারা রাজভবনে আসবেন এবং তাদেরকে সেই ফুটেজ দেখানো হবে। এবার এইখানে কিছু সমস্যা রয়েছে, লজিক্যাল কিছু ফ্ল রয়েছে। প্রথম কথা হচ্ছে, একটি পরিবার যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকে, কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে যদি যুক্ত থাকে সক্রিয় রাজনীতিতে, তার মানে তার পরিবারের মেয়ে শ্লীলতাহানি হতে পারে না বা সেই অভিযোগ মিথ্যে, এমনটা তো হতে পারে না। এবং তারই সঙ্গে রাজভবনের তরফ থেকে যে ফুটেজটা প্রকাশ করা হয়েছিল সেটা নিয়েও অনেকে যে কথাটা বলেছিলেন যে যখন কেউ একজন শ্লীলতাহানির অভিযোগ করছেন, ভারতীয় আইন অনুযায়ী তার মুখটা কিন্তু সর্বসমক্ষে আনা যায় না, কিন্তু রাজভবনের তরফ থেকে সেই ফুটেজ দেখানো হয়েছিল। এবার আপনি বলতেই পারেন যে ও মা, কেউ অভিযোগ করলে দোষ নেই আর ফুটেজ দেখালেই দোষ। দেখুন, রাজ্যপাল যদি আইনের বিরোধী কাজকর্ম করেন তাহলে অন্যরা যে আরো দুর্বিনীত হবেন সেটাই তো স্বাভাবিক। এবং তারই সঙ্গে রাজভবন এই গোটা বিষয়টাকে যেভাবে ট্রিট করেছে, যেভাবে অ্যাপ্রোচ করা হয়েছে, সেটাও কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দেয়। প্রথমত, ফুটেজটা দেখে বেশিরভাগ মানুষই বলেছিলেন যে এই ফুটেজ দেখে যা না উত্তর পাওয়া গেল তার থেকে অনেক বেশি প্রশ্ন উঠে এলো যে এই জায়গাটা দেখে আমরা কি করব, এই নর্থ গেটের ফুটেজ দেখে কি হবে। যদিও কিছু মানুষ আবার বলেছিলেন যে না, ভিডিওতে দেখা যাচ্ছে ওই মহিলা একেবারেই আপসেট নন, কান্নাকাটি করছেন না, তার মানে তিনি যে অভিযোগটা তুলেছেন সেগুলো বেসলেস। আবার তারপর জানা যায় রাজভবনের তরফ থেকে রাজভবনের সমস্ত কর্মচারীদের বলা হয়েছে পুলিশের সঙ্গে তারা যেন এই বিষয়টা নিয়ে কথা না বলে। কিন্তু এরপরে আরেকটা খুব সন্দেহজনক রিপোর্ট উঠে আসে।
যেখানে বলা হয় যে রাজভবনের একজন রাঁধুনি তিনি পুলিশকে জানিয়েছেন যে ওই নির্দিষ্ট দিনে ওই মহিলাকে প্রচণ্ড কান্নাকাটি করতে ভীষণ আপসেট অবস্থায় তিনি দেখেছিলেন এবং ওই মহিলা নাকি চিৎকার করে বলছিলেন যে আমার গায়ে কেউ কিভাবে এভাবে হাত দিতে পারে। এবং এরপরেই রাজভবনের দুজন সিনিয়র অফিসিয়াল সেই মহিলা যে ঘরে ছিলেন সেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন, মহিলার সঙ্গে কথা বলতে শুরু করেন এবং তারপরেও ওই মহিলা চিৎকার করছিলেন এবং এই রাঁধুনি এরপর দরজায় ধাক্কা দিলে সেই অফিসিয়ালরা বেরিয়ে এসে বলেন তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন। এবং এরপর জানা যায় এই রাঁধুনিকে হঠাৎই 4 মে রাজভবনের তরফ থেকে বলা হয় তোমাকে এখন আর ডিউটিতে রিপোর্ট করতে হবে না। 5 মে থেকে এই রাঁধুনি আর্নড লিভের জন্য অ্যাপ্লাই করেছেন। এবার এইটা বেশ সন্দেহজনক একটা ব্যাপার, কিন্তু এখানে প্রশ্ন হলো রাজভবন যদি তার সমস্ত এমপ্লয়ীদের বলে থাকে যে পুলিশের সঙ্গে এই নিয়ে কথা বলবে না, তাহলে এই রাঁধুনি পুলিশকে এতগুলো কথা কি করে জানাতে পারলেন? তো গোটা বিষয়টা নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে। এবার এই বিষয়টাকে নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে রাজনৈতিক ইস্যু তৈরি করেছেন এবং যেভাবে রাজনৈতিক ফায়দা তোলার তিনি চেষ্টা করছেন সেটাও আবার একেবারে অন্য লেভেলের। এবং এখানেই দাঁড়িয়ে আবারও প্রশ্ন করতে হয়, যদি আপনার বিরুদ্ধে এত বড় অভিযোগ কেউ সামনে আনে এবং দেখা যায় পরপর দুটো এরকম অভিযোগ সামনে আনা হচ্ছে, আপনার বিরুদ্ধে ক্রমাগত কুকথা বলা হচ্ছে এবং পলিটিক্যাল স্ল্যান্ডার করা হচ্ছে আপনাকে, সেক্ষেত্রে রাজ্যপাল মহাশয় বা কেন একটা প্রেস কনফারেন্স করে কিংবা তার পছন্দের কোনো টিভি চ্যানেলকে ইন্টারভিউ দিয়ে গোটা বিষয়টা ক্ল্যারিফাই করবেন না? এমন তো নয় যে রাজ্যপাল খুব মুখ চোরা, তিনি খুব একটা কথাবার্তা বলেন না, এটাও নয়। আমরা দেখেছি তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, বিভিন্ন বিষয় নিয়ে তিনি মন্তব্য রেখেছেন তার মিডিয়ার সামনে। তাহলে এই বিষয়টা তিনি কেন ক্ল্যারিফাই করছেন না? আরও বেশি করে প্রশ্ন ওঠে যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে পর্যন্ত এই গোটা বিষয়টার মধ্যে টেনে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্ন করছেন। প্রধানমন্ত্রী এরপরে আরও অনেকগুলো বার প্রচারের জন্য পশ্চিমবঙ্গে আসবেন, তাকে রাজভবনে রাত কাটাতে হবে। যতবার তিনি রাজভবনে রাত কাটাবেন পরের দিন সকালবেলায় আবারও এটা একটা প্রশ্নের বিষয় হয়ে যাবে যে তাহলে প্রধানমন্ত্রীকে এই ধরনের বিহেভিয়ারকে প্রশ্রয় দিচ্ছেন, তিনি কেন কোনো ব্যবস্থা নিচ্ছেন না? তাহলে এই যে প্রধানমন্ত্রীকেও একটা স্ল্যান্ডারে টানা হচ্ছে, রাজ্যপালের বিরুদ্ধে এত বড় অভিযোগ উঠছে, সেখানে রাজ্যপালই বা এই গোটা বিষয়টাকে পরিষ্কার করছেন না কেন? একটা বিষয় আপনি খেয়াল করে দেখুন, আমাদের রাজ্যে একটা অদ্ভুত প্রথা চলছে এই মুহূর্তে। মানে নির্বাচনের আগের পশ্চিমবঙ্গের রাজনীতি হলো কেউ কোনো জবাব দেবে না, শুধু ভিডিও দেখাবে। একদিকে সন্দেশখালী থেকে অত্যাচার হয়েছে, শেখ শাহজাহান অত্যাচার করেছে, তৃণমূলকে এই প্রশ্ন করলে তারা উত্তর দেবে না, তারা পরিবর্তে বলছে এই দেখো স্টিং ভিডিও। রাজ্যপালকে যদি প্রশ্ন করা হয় যে আপনার বিরুদ্ধে এত বড় অভিযোগ উঠছে, এটা কি সত্যি, আপনি ক্ল্যারিফাই করছেন না কেন গোটা বিষয়টা, উনি আবার রাজভবনের ফুটেজ দেখাচ্ছেন। কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো জবাব দেবে না, শুধু মুখ চেপে একে অপরের দিকে আঙুল তুলে দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তিনি একটি প্রচার মঞ্চ থেকে বলেছেন তার কাছে একটা পেন ড্রাইভ আছে যেখানে বেশ কিছু ফুটেজ আছে, কপি তিনি রেখে দিয়েছেন এবং তার কাছে সেই প্রমাণ রয়েছে রাজ্যপালের কুকীর্তির। এইখান থেকে কয়েকটা প্রশ্ন উঠে আসে। প্রথম প্রশ্ন, এই রকম ফুটেজ বা ছবি তিনি পেলেন কোথা থেকে, কে তাকে দিল? দ্বিতীয় প্রশ্ন, আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তার হাতে যদি এই রকম অকাট্য প্রমাণ থাকে রাজ্যপালের কুকীর্তির, তাহলে তিনি সেটা নিয়ে আদালতে যাচ্ছেন না কেন? রাজ্যপালের যাতে শাস্তি হয় এবং যারা নির্যাতিত তারা যাতে বিচার পান সেই ব্যবস্থা মুখ্যমন্ত্রী করছেন না কেন? শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য নির্বাচনী মঞ্চে? এবং 3 নম্বর প্রশ্ন, আগেই বললাম যে একটু মনে রাখবেন যে ওই ওড়িশি নৃত্যশিল্পীর ঘটনাটা ঘটেছিল গত বছর জুন মাসে এবং নবান্নের তরফ থেকে তখন কিন্তু পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল প্রাথমিক তদন্ত করার। সেই তদন্ত কতদূর এগোলো, সেখানে কি পাওয়া গেল? রাজ্যপালের বিরুদ্ধে সেখানে কি কোনো প্রমাণ পাওয়া গেল? সেই তদন্তটা কতদূর এগিয়ে দাঁড়িয়ে রয়েছে? নাকি সেই সময় রাজ্য সরকারের তরফ থেকেও এই গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল যাতে নির্বাচনের আগে এই বিষয়টাকে সামনে নিয়ে আসা যায় এবং সেটাকে ব্যবহার করে ফায়দা তোলা যায়? মুখ্যমন্ত্রী বলছেন, মাননীয় রাজ্যপাল আমার কি দোষ আছে বলুন, আমি তো গোটা বিষয়টা জানতামই না, আমি তো পরে গোটা বিষয়টা জানতে পারলাম। আপনাকে একজন মহিলার ওপর অত্যাচার করার অধিকার কে দিয়েছে? আপনি আমার দিদিগিরির কথা বলছেন, কিন্তু আপনি নিজে কবে ইস্তফা দেবেন? এবং এরপরে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন যে তার কাছে আরও কিছু প্রমাণ রয়েছে, কিছু ফুটেজ কিছু পেনড্রাইভের মধ্যে রয়েছে এবং মুখ্যমন্ত্রী বলেন যে ভয় পাবেন না, আমি কপিটা রেখে দিয়েছি, ওটা আমার কাছে আছে, এডিট যেটা করেছেন সেটাও আমার কাছে আছে, এখনো তো সবটা বেরোয়নি, আমার কাছে আবার একটা পেনড্রাইভ এলো। আরে এখানেই তো প্রশ্ন যে আপনার কাছে এলো কি করে? আর এলো যদি, আপনি সেটা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে কেন যাচ্ছেন না? আইনের দ্বারস্থ কেন হচ্ছেন না? হিপোক্রেসি সবার রয়েছে, কিন্তু কেউ নিজের দোষটা দেখবেন না। এবং এখানেই আরেকটা বিষয় হলো,
পশ্চিমবঙ্গের বিজেপির নেতারাও কিন্তু এই নিয়ে খুব বেশি কোনো কথা বলছেন না। এমনিতে আপনারা জানেন যে মাননীয় রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বিজেপির সদস্য ছিলেন এবং পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে তার যা সম্পর্ক দেখা গেছে তাতে তো এটা বেশ পরিষ্কার যে বিজেপির সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু এই বিষয়টা নিয়ে তারাই বা কেন মুখ খুলে চিৎকার করে বলছেন না বারবার যে না রাজ্যপালের বিরুদ্ধে এরকম বলা যাবে না, রাজ্যপাল এমনটা করেননি? তারাই বা শক্তিশালীভাবে ব্যাপারটা ডিনাই করছেন না কেন? তাদের নীরবতাও একটা সন্দেহ তৈরি করছে। হোয়াট ইজ ইট? কোন কারণে সবাই চুপ করে রয়েছেন? সবাই নীরবতা অবলম্বন করেছেন কেন? এমনিতে তো আমাদের রাজ্যের নেতারা সব বিষয় নিয়েই কথা বলেন, রাজনৈতিক মহত্ব থেকে তারা চুপ করে আছেন তা তো নয়। চুনো মাছের ঝাল থেকে চাইনিজ পলিসি, সাকিনাকা থেকে শঙ্খঘোষ, সমস্ত কিছু নিয়ে তারা বক্তব্য রাখেন। তাহলে এখন সবাই চুপ কেন? তবে হ্যাঁ, এখানে এটাও বলতে হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা জায়গায় বলেছেন যে আমি তো আর রাজভবনে ডাকলেও যাব না, রাস্তায় দাঁড়িয়ে ওনার সঙ্গে কথা বলবো, উনি যা করেছেন তাতে ওনার পাশে বসাটাও পাপ। রাজনৈতিক তরজা, রাজনৈতিক ফায়দা তোলা, উনি বলে দিয়েছেন রাজ্যপালের পাশে বসাটা ওনার পাপ, রাজনৈতিকভাবে মনে হয়েছে। কিন্তু এই ঘটনা, এই যে বক্তব্য, এটা সামনে আসার পরে শুধুমাত্র রাজনৈতিকভাবে এর বিরোধিতা করা হচ্ছে তা নয়, অত্যন্ত নোংরা কথা বলতে শুরু করেছেন বেশ কিছু মানুষজন। এবং তারা বলছেন যে মুখ্যমন্ত্রীর তো এত বয়স হয়ে গেছে, 60-এর ওপরে তার বয়স, তাকে কে যৌন হেনস্থা করবে, কি করে তার যৌন নির্যাতন হবে, এসব তার সঙ্গে কেউ করবে না। দেখুন, এটা অত্যন্ত নোংরা একটা কথা। প্রচুর উদাহরণ রয়েছে গোটা দেশ জুড়ে বা গোটা পৃথিবী জুড়ে, যেখানে আপনি ভুরি ভুরি উদাহরণ পেয়ে যাবেন যে বয়স্ক মহিলাদের সঙ্গে এই ধরনের কাজ হয়েছে কিনা, তাদের শ্লীলতাহানি বা তাদের ধর্ষণ হয়েছে কিনা। সেই কথায় আমি যাচ্ছি না, এটা অত্যন্ত কুরুচিকর মন্তব্য যারা এই কথাটা বলছেন। দেখুন, বিষয়টা হচ্ছে আপনি নিজের পছন্দের রাজনৈতিক নেতা বা নেত্রীর তাবেদারি করবেন, ঠিক আছে, কিন্তু তাই বলে সমস্ত বয়স্ক মা জেঠিমা সবাইকে একেবারে অসম্মান করে ছোট করে দেবেন না। নিজের মেরুদণ্ডটা বেঁচেছেন বেচুন, কিন্তু তাই বলে নিজের মা জেঠিমা দিদিমা সকলের সম্মান এইভাবে ধূলিসাৎ করে দেবেন না। এবং একদম শেষে বলি, এই গোটা ঘটনা থেকে অনেকগুলো প্রশ্ন উঠে আসে। প্রথম প্রশ্ন হচ্ছে যে রাজ্যপালের বিরুদ্ধে যদি এখন একটা মামলা করা না যায়, সত্যি মিথ্যে যদি প্রমাণ না হয়, তাহলে এই মুহূর্তে এটা হচ্ছেটা কি? শুধুমাত্র রাজনৈতিক খোরাক, আর কিচ্ছু নয়। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে যে ঘটনাগুলো ঘটছে, যে অভিযোগ আসছে, তার মাধ্যমে শাসক দল এই যে বারবার একটা অভিযোগ তুলেছে যে রাজ্যপাল বিরোধী ভূমিকা পালন করছে, সেই ভূমিকাটাকে আটকানোর একটা চেষ্টাই নির্বাচনের মাঝখানে। নাকি বিভিন্ন রাজ্যে যেখানে অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রীদের তরফ থেকে, বিজেপি শাসিত রাজ্য যেগুলো নয়, সেখানে কেন্দ্রীয় সরকারের ঘনিষ্ঠ রাজ্যপালেরা মুখ্যমন্ত্রীদের জন্য যথেষ্ট অসুবিধা তৈরি করেছেন, সেইখান থেকেই খেলা ঘোরানোর একটা নোংরা চেষ্টা এটা শাসক দলের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি প্রমাণ থাকে, ফুটেজ থাকে, তিনি সেই নিয়ে কেন আদালতের দ্বারস্থ হচ্ছেন না? রাজ্যপাল কেন অদ্ভুতভাবে নীরব? এই যে লজিক্যাল প্রশ্নগুলো এই গোটা ঘটনা থেকে উঠে আসছে, এর উত্তর পাওয়াটা একদম অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আপনি কিছুতেই এর উত্তরগুলো খুঁজে পাবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।